তো আজকে আলোর চ্যাপ্টারের প্রতিসরণ পার্টের 49 পেজে দেখো, শুভ্র চক্রবর্তীর বইয়ে 49 পেজে প্রিজমের গঠন বলে একটি পয়েন্ট আছে। ওই প্রিজমের গঠন সম্পর্কে আমি একটু দেখাচ্ছি। তো একটি প্রিজম আমি এখানে এঁকে দেখিয়েছি। এটি হচ্ছে প্রিজম। এ বি সি ডি ই এফ এই দুটি তল দ্বারা সীমাবদ্ধ একটি ত্রিভুজাকার ক্ষেত্র, একে প্রিজম বলা হয়। প্রিজমটি দেখতে অনেকটা ক্যালাইডোস্কোপের মতো হয়। তো এটি কাচের তৈরি হয়। এর কয়েকটা পার্টস সম্পর্কে জানতে হবে এবং এর ক্রিয়া সম্পর্কে আমরা পরে জানবো। এর পার্টসগুলো সম্পর্কে একটু জেনে নিই আমরা। দেখতেই পাচ্ছ তোমরা, এ ই মানে এই এই কোণটা, একদম এই যে এই কোণটা কথা বলা হচ্ছে, সরি এই পয়েন্টটা কথা বলা হচ্ছে। এফ এবং সি, এই যে তলটা যেটা পেছনের দিকে রয়েছে, থ্রি ডাইমেনশনে দেখলে যে তলটি পেছনের দিকে রয়েছে, এবং বি ডি এফ সি যে তলটি সামনের দিকে রয়েছে, অর্থাৎ একটি ঘরের চালের মতো কল্পনা করলে যে অংশটি সামনের দিকে এইভাবে রয়েছে সেটি হচ্ছে সামনের দিকের, এবং একটি তল পেছনের দিকে রয়েছে, এটি পেছনের দিকের প্রতিসারক তল বলা হয়। এই প্রতিসারক তল দুটি একটি রেখায় গিয়ে মিলিত হয়েছে, সিএফ। এই সিএফটিকে বলা হয় প্রান্ত রেখা। কি বলা হয়? প্রান্ত রেখা। এরপরে আমরা দেখতে পাচ্ছি এ বি ডি ই, এই যে তলটা যার ওপর প্রিজমটা বসে আছে বা প্রিজমটা বসানো রয়েছে, এটিকে বলা হয় প্রিজমের বেস বা ভূমি। এবারে প্রিজমটিকে মাঝ বরাবর যদি একটি ছুরি দিয়ে একদম অর্ধেক করে কেটে ফেলা হয়, তাহলে এরকম একটি তল পাওয়া যাবে। এই যে পি কিউ আর, যেটিকে এভাবে মার্ক করা আছে, যদি মাঝ বরাবর একটি ছুরি দিয়ে কেটে ফেলা হয় তাহলে এরকম একটি তল পাওয়া যাবে, যে তলটি এই দিকের প্রতিসারক তল অর্থাৎ সামনের দিকের প্রতিসারক তল এবং পেছনের দিকের প্রতিসারক তল উভয়কেই স্পর্শ করবে। এই তলটিকে বলা হয় প্রধান ছেদ। তাহলে কি বলা হয়? প্রধান ছেদ। আর দুটি প্রতিসারক তল, পেছনের প্রতিসারক তল আর সামনের প্রতিসারক তলের মধ্যে যে অ্যাঙ্গেল বা কোণ উৎপন্ন হয়, যে অ্যাঙ্গেল বা কোণ উৎপন্ন হয় তাকে বলা হয় প্রতিসারক কোণ। তো এই ছিল প্রিজমের বিভিন্ন পার্টস সম্পর্কে। এটা তোমরা শুভ্র চক্রবর্তী বইতে প্রিজমের গঠন বলে একটি পয়েন্ট পাবে, তার মধ্যে পাবে। এটি 49 পেজে রয়েছে, দেখে নাও। এরপরে চলে আসি আয়তকার কাচের স্ল্যাবের কিছু পার্ট নিয়ে। দেখা যাক কি আছে। তো একটা পয়েন্টস আমরা দেখতে পাচ্ছি, কাচের স্ল্যাব। কাচের স্ল্যাবে বেসিক্যালি রশ্মির প্রতিসরণ হয় না। এটা আমাদের দেখাতে হবে যে বেসিক্যালি রশ্মির দিক পরিবর্তন কিন্তু কাচের স্ল্যাবের মধ্য দিয়ে পাস করলে রশ্মির কোনোরূপ দিক পরিবর্তন হয় না। যদিও বা রশ্মি বায়ু থেকে আসছে বা অন্য কোনো মাধ্যম থেকে আসছে, কাচে প্রবেশ করছে এবং আবার সে অন্য মাধ্যমে ফিরে যাচ্ছে, যদিও ঘনত্ব চেঞ্জ হচ্ছে এই যাত্রার পথে, কিন্তু তা সত্ত্বেও কিন্তু রশ্মির গতিপথের পরিবর্তন হচ্ছে না। তো এটা আমরা কিভাবে প্রমাণ করতে পারবো? দেখো তোমরা এই পয়েন্টটা শুভ চক্রবর্তী বইতে 49 পেজে পাবে। ওপরে ছবি আছে, ছবিটা একদম ওপরে বাদিকে যে ছবিটা আমি দেখিয়েছি দেখো। শুধু বইতে ছবিটা ওপর থেকে করতে হবে, আর নিচে ওই কাচের স্ল্যাব ও প্রিজমের মধ্য দিয়ে প্রতিসরণের চ্যুতি বলে পয়েন্ট করা আছে, ওখান থেকে প্রমাণটা করতে হবে। কাচের স্ল্যাবের প্রতিসরণে ওখানে একটি অঙ্কন প্রণালীও আছে ছোট করে, ওটিও লিখতে হবে। এই যে চিত্র 5.2.7 এ মনে করি। তো এই যে চিত্র, এখানে আমরা দেখতে পাচ্ছি একটি রশ্মি বায়ু মাধ্যমটাকে প্রথম মাধ্যম ধরেছি, কাচ মাধ্যমটাকে দ্বিতীয় মাধ্যম, এবং এটি তো অবশ্যই আবার সে বায়ুতে ফিরে আসছে, কারণ কাচ স্বচ্ছ মাধ্যম, তাই এটি আবার প্রথম মাধ্যমে ফিরে আসছে। তাহলে প্রথম মাধ্যম বা বায়ু মাধ্যম থেকে একটি রশ্মি এবি পথে আসছে, যেটি এখানে একটি অভিলম্বের সাথে আই কোণ করেছে, আপতন কোণ। এবং সেই রশ্মিটি যেহেতু লঘু থেকে ঘন মাধ্যমে যাচ্ছে, তাই সেটি যে পথ বরাবর যাওয়ার কথা ছিল সেখান থেকে বিচ্যুত হয়ে সে কিন্তু এই পথ বরাবর যাচ্ছে, এবং এখানে কিন্তু প্রতিসরণ কোণ আর সৃষ্টি করছে। তাহলে আই আপতন কোণ এবং আর প্রতিসরণ কোণ। এইবার রশ্মিটি আবার এসে দ্বিতীয় বিভেদ তলে আপতিত হচ্ছে। দ্বিতীয় বিভেদ তলে যখন আপতিত হচ্ছে তখন অভিলম্বের সাথে সে আরেকটি কোণ উৎপন্ন করছে। এই কোণটি আগের এই আর কোণের সাথে একান্তর কোণ হওয়ার জন্য এটিকে কিন্তু আই ধরা যাবে না, এটিকে কিন্তু আর ধরতে হবে, কারণ এই দুটি কোণ কিন্তু বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণ কিন্তু পরস্পর সমান হয়, তাই এটি আপতন কোণ। দ্বিতীয় এই বিভেদ তলে আপতন কোণ হওয়া সত্ত্বেও যেহেতু এটির বিপ্রতীপ কোণ, তাই এটি কিন্তু আই এর বদলে আর ধরতে হবে।
এবং এই যে কোণটা সে প্রতিসরণের সময় বেরোচ্ছে, এই কোণটি কিন্তু আই ড্যাশ ধরেছি, ঠিক আছে, আই ড্যাশ ধরেছি। তো আমরা কিভাবে প্রমাণ করব যে রশ্মির প্রতিসরণ হয় না? যদি আমরা বলতে পারি যে কোণ নিয়ে রশ্মি ঢুকেছে অর্থাৎ আই, এবং যে কোণ নিয়ে রশ্মি বেরিয়ে গেছে অর্থাৎ আই ড্যাশ, এই কোণ দুটো পরস্পর সমান হয়, তবেই কিন্তু বলা যাবে রশ্মির প্রতিসরণ হয়নি, অর্থাৎ রশ্মি অভিলম্বের সাথে একই কোণ করে নির্গত হয়েছে। শুধুমাত্র রশ্মির যাওয়ার কথা ছিল এই পথ বরাবর, দেখো আমি ডটেড লাইনে দেখিয়েছি, সেখান থেকে রশ্মি কিছুটা পাশে সরে এসছে, কিন্তু রশ্মি বিচ্যুত হয়নি। তাহলে আই যদি ইকুয়াল টু আই ড্যাশ প্রমাণ করতে পারি, তাহলে রশ্মি যে কোণ নিয়ে প্রবেশ করেছে সেই কোণ নিয়ে রশ্মিটি বেরিয়ে যাচ্ছে, এটা কিন্তু আমরা বুঝতে পারবো। তাহলে প্রমাণ হয়ে যাবে রশ্মির প্রতিসরণ হয়নি, সেটি শুধু পাশে সরে গিয়েছে। তো দেখা যাক কিভাবে প্রমাণ করা যায়। তো প্রথমে যখন বায়ু থেকে কাচের রশ্মি প্রবেশ করছে, বায়ু থেকে কাচের রশ্মি প্রবেশ করার সময় দেখো μ1 আর এদিকে 2 দেখানো হয়েছে। এটার মানে হচ্ছে 1 নম্বর মাধ্যম থেকে রশ্মি আসছে আর 2 নম্বর মাধ্যমে রশ্মি চলে যাচ্ছে। 1 নম্বর মাধ্যম থেকে রশ্মি আসছে আর 2 নম্বর মাধ্যমে চলে যাচ্ছে, সেক্ষেত্রে μ1 to 2 দেখানো হয়। 1 to 2, 2 মানে হচ্ছে 1 থেকে 2। এটি বলতে বোঝাচ্ছে এটি প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক। μ1 to 2 বলতে বোঝায় প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক। তাই এটিকে লেখা হয় μ2 বাই μ1, অর্থাৎ দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক বাই প্রথম মাধ্যমের প্রতিসরাঙ্ক। যদি এখানে তোমার ব্যাপারটা বুঝতে প্রবলেম হয়, তাহলে শুধু এটুকু মনে রাখো যে এইটা যেরকম থাকবে ইকুয়েশনে, এটা উল্টাবে। μ1 থেকে 2 থাকলে 2/1 হবে, ঠিক আছে। এর ডিটেইল বা আরও স্বচ্ছভাবে বোঝানোর জন্য যদি পরে পড়া যখন শুরু হবে বোর্ডে আমি বলে দেবো। তো আপাতত উল্টো হয়ে যাবে, এটুকু মনে রাখলেই চলবে। তাহলে 1 থেকে 2, তাহলে এটা হচ্ছে μ2/μ1, ঠিক আছে, μ2/μ1। তাহলে এটা হবে সাইন আই বাই সাইন আর। আপতন কোণ সাইন, আপতন কোণের সাইন, তো আপতন কোণ এখানে আই আর প্রতিসরণ কোণ এখানে আর, তাই এখানে হবে প্রথম থেকে দ্বিতীয় মাধ্যমের ক্ষেত্রে। তো এখানে μ1 থেকে 2 মানে হচ্ছে μ2/μ1, যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে সাইন আই বাই সাইন আর। আপতন কোণ সাইনে, আপতন কোণের সাইন অর্থাৎ আই এর সাইন এবং আর এর সাইন, সাইন আই বাই সাইন আর। এবং যখন আবার দ্বিতীয় ক্ষেত্রে কাঁচ থেকে বায়ুতে প্রবেশ করছে, অর্থাৎ এই প্রসেসটা, এই কাঁচ থেকে বায়ুতে আসার সময় রশ্মি μ2 থেকে μ1-এ আসছে, অর্থাৎ দ্বিতীয় মাধ্যম থেকে প্রথম মাধ্যমে আসছে। দ্বিতীয় মাধ্যম থেকে যখন প্রথম মাধ্যমে আসে, একইভাবে এটি দ্বিতীয় মাধ্যমের সাপেক্ষে প্রথম মাধ্যমের প্রতিসরাঙ্ক বোঝায়। যদি বুঝতে প্রবলেম হয় তাহলে মনে রাখবে এটা উল্টো হবে μ1/μ2, প্রথম মাধ্যমের প্রতিসরাঙ্ক বাই দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক। কারণটা হচ্ছে কারণ দ্বিতীয় মাধ্যমের সাপেক্ষে প্রথম মাধ্যমের প্রতিসরাঙ্ক বোঝাচ্ছে। যদি কারণ বুঝতে প্রবলেম হয় তো এটাকে জাস্ট উল্টো করে মনে রাখতে হবে। এখানে আপতন কোণ কিন্তু আই নেই, ভালো করে দেখো। দ্বিতীয় বিভেদ তলে এই বিভেদ তলটির ক্ষেত্রে, এই বিভেদ তলটির ক্ষেত্রে কিন্তু আপতন কোণ আর আছে, তাই এখানে কিন্তু সাইন আর হলো। এখানে কিন্তু এই ইকুয়েশনটি উল্টায়নি, এখানে কিন্তু আপতন কোণটি উল্টো আছে, আপতন কোণটি কিন্তু আর আছে, যেমন সাইন আর বাই সাইন আই ড্যাশ, সাইন আর বাই সাইন আই ড্যাশ। তো এই দুটি ইকুয়েশনকে, একটিকে 1 ধরা হয়েছে এবং একটিকে 2 ধরা হয়েছে। এবার দুটি ইকুয়েশনকে গুণ করে দেওয়া হয়েছে। দেখো যে μ2/μ1 ইন্টু μ1/μ2, বাদিকের পার্টটা গুণ হয়েছে এবং ডান দিকের পার্টটা গুণ হয়েছে সাইন আই বাই সাইন আর ইন্টু সাইন আর বাই সাইন আই ড্যাশ। সাইন আর কেটে গেল, μ1 কেটে গেল, μ2 কেটে গেল, অর্থাৎ সাইন আই বাই সাইন আই ড্যাশের দিকে 1 পড়ে থাকলো। তাহলে বজ্রগ্রহণ করলে সাইন আই ইকুয়াল টু সাইন আই ড্যাশ, উভয় সাইড থেকে সাইন ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে আই ইকুয়াল টু আই ড্যাশ। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে যে কোণ নিয়ে রশ্মি প্রবেশ করেছিল ঠিক সেই কোণ নিয়ে রশ্মি কিন্তু নির্গত হয়েছে, অর্থাৎ রশ্মির গতিপথের কোনো বিচ্যুতি হয়নি। বিচ্যুতি তখনই বলা যাবে যখন যে কোণ নিয়ে রশ্মি প্রবেশ করবে এবং নির্গমন কোণ পরস্পর কিন্তু আলাদা হবে। এখানে কিন্তু আলাদা হয়নি, আই ইকুয়াল টু আই ড্যাশ হয়ে গেছে, তাই বলা যাচ্ছে যে রশ্মি কিন্তু এখানে প্রতিষ্ঠিত হয়নি। তাই কাচের স্ল্যাবে রশ্মি যদি প্রতিসরণ হয় না প্রমাণ করতে দেয়, তাহলে কিন্তু এই প্রমাণটি করতে হবে। তোমরা বই খোলো, বইতে দেখো 49 পেজে একদম উপরে ছবিটি রয়েছে। এই ছবিতে
ছবিতে যদিও রশ্মিটা আমি বাদিক থেকে আসা দেখিয়েছি, ওরা ডান দিক থেকে আসা দেখিয়েছে, একই ব্যাপার। কিন্তু যেটা চেঞ্জ করতে হবে সেটা হচ্ছে, দেখো নির্গত রশ্মি একদম নিচে যে নির্গত রশ্মি রয়েছে, ওই নির্গত রশ্মি অভিলম্বের সাথে ওরা আইকনই দেখিয়েছে, কারণ ওরা সমান এটা ধরেই নিয়েছে। কিন্তু প্রমাণ করবার ক্ষেত্রে এটিকে আই ধরলে হবে না, এটিকে নিচের যে নির্গত রশ্মি যে আর এন ড্যাশ অভিলম্বের সাথে যে কোণটা করেছে, ওটাকে অবশ্যই আই ড্যাশ ধরে নাও, ওর পাশে একটা ড্যাশ দিয়ে নাও ওপরে, মানে আয়ের ওপরে একটা ড্যাশ, এই খাতা থেকে দেখে নাও ড্যাশ করে দিতে হয়। এরপরে চলে আসো 5.2.4 পয়েন্টে। 5.2.4 অর্থাৎ প্রিজমের পরের পয়েন্টে দেখো কাচের স্ল্যাবের রশ্মির প্রতিসরণ। এখানে প্রথম 3 লাইন এই প্রতিসরণ কোণ আই ড্যাশ এই পর্যন্ত এটাকে অঙ্কন প্রণালী হিসাবে লিখতে পারো। এরপরে প্রমাণটি করতে হবে, এটি কিন্তু 3 নম্বর থাকে। তো এইটি কিন্তু খুব ইম্পর্টেন্ট, মাধ্যমিকে কিন্তু বেশ কয়েকবার এসছে। তো এই পর্যন্ত রেডি করো, লিখে লিখে প্র্যাকটিস করো।